স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সাথে আছি শাওন হাসনাত। আসছে 4 লাখ কোটি টাকার নতুন বাজেট। জাতীয় নির্বাচনের আগে যার পুরোটা বাস্তবায়নের সময় পাবে সরকার। নতুন ভ্যাট আইন সহ সংস্কারমূলক বাজেটের দিকে যাচ্ছেন অর্থমন্ত্রী। তবে জেলা বাজেট করতে না পারা নিয়ে এখনো অতৃপ্তি রয়ে গেছে তার। আজ আমরা আলোচনা করব আগামী বাজেট নিয়ে। আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম এবং পিআরআই নির্বাহী পরিচালক আহসানিজ মনসুর। প্রথমে আমি একটু যদি শামসুল আলম স্যার আপনার কাছে একটু জানতে চাই যে বিশেষ করে বাজেটে আপনার মূল লক্ষ্যটা এবার কি ঠিক করেছেন, বিশেষ করে পরিকল্পনা কমিশন থেকে আপনারা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এবার বাজেটে? এবার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি, সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এবার উন্নয়ন বাজেট অনেক বাড়ছে, প্রায় 38%। তো এটি একটি বড় রকমের উল্লম্ফন। আর প্রাধান্যের দিক থেকে অবশ্যই আমরা প্রাধান্য দিচ্ছি উন্নয়ন বাজেটে পরিবহন খাতকে। পরিবহন খাত এই অর্থে সড়ক, জনপথ, রেলপথ, নৌপথ মিলিয়ে। কাজে বরাদ্দের দিক থেকে অবশ্যই পরিবহন খাত সর্বাধিক বরাদ্দ পেতে যাচ্ছে। এর মধ্যে হয়তো পদ্মা সেতুর বিষয়টিও আছে। এর মধ্যে পদ্মা সেতু আছে। তো সব মিলিয়ে পরিবহন খাত আমাদের যথেষ্ট অপর্যাপ্ততা রয়ে গেছে অবকাঠামো খাতে, এটা আমরা সকলেই জানি এবং বলি। তো ওটা উন্নয়ন বাজেটের দিক থেকে প্রাধান্য পাচ্ছে। আর এরপরে বিদ্যুৎ জ্বালানি খাত, এখনো আমাদের বিদ্যুতের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র একটি বড় প্রকল্প, সেগুলো মিলিয়ে আমাদের বিদ্যুৎ খাতে দ্বিতীয় প্রাধান্য। এরপর শিক্ষা, স্বাস্থ্য এইভাবে এগুচ্ছে, সেটা উন্নয়ন বাজেটের অংশ। আর সমগ্র বাজেট যদি বলি তাহলে শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ যাবে। মানে উন্নয়নের ক্ষেত্রে অবশ্য পরিবহনটাকে আমরা। আমি একটু ডক্টর আহসানিজ বলছি আপনার কাছে একটু যদি জানতে চাই যে বাজেটে এবার সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে ভ্যাট, নতুন ভ্যাট আইন। তো এটা আপনি ভ্যাট আইনের সাথে সরাসরি সম্পৃক্ত। 91 সালে আইনের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, নতুন যে আইনটি হয়েছে 2012 তার সাথে আপনি সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন। তো ব্যবসায়ীদের যে দাবিগুলো সেগুলো কি আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? দেখুন, ব্যবসায়ী হিসাবে যেহেতু তারা করটাকে জনগণের কাছ থেকে সংগ্রহ করে সরকারকে দেয়, সেই জন্য তাদের তো কিছু শঙ্কা, কিছু ন্যায্য দাবি থাকতেই পারে। তবে দাবিটা ন্যায্যতা কোথায়? যেমন আমি কিভাবে আমাকে নিবন্ধিত হতে হবে, কিভাবে আমাকে কর প্রদান করতে হবে, কিভাবে আমাকে হয়রানি থেকে মুক্ত রাখার উপায় খুঁজতে হবে সরকারকে, কিভাবে আমাকে সেবামূলক কার্যক্রম বাড়াতে পারে এনবিআর বা রাজস্ব ডিপার্টমেন্ট, সেগুলো হচ্ছে আমার ন্যায্য দাবি এবং অধিকার। কর হার কি হবে সেটা তো তাদের কোনো এখানে এখতিয়ার থাকারই কথা না। কেননা আমি বলি, কর দিবেন ভোক্তা, ওনারা সংগ্রহ করে সরকারকে দিয়ে দিবেন। কতখানি কর লাগবে সেটার উপর নির্ভর করে সরকার কর হার নির্ধারণ করবেন। এখানে আমি মনে করি তারা সম্পূর্ণভাবে এখতিয়ার বহির্ভুক্ত একটা ইস্যুর উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছিল সরকারের উপর। আমি বলবো সরকারকে সাধুবাদ জানাবো যে গতকাল মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন যে অপরিবর্তিতই থাকবে, সেটাই ন্যায্য। কারণ 26 বছর ধরেই তো বাংলাদেশের জনগণ এই করটা দিয়ে আসছে। বিজনেসম্যানদের কথা আমি বলছি না, ওনারা কর দেন না, ভ্যাট ওনাদের দেওয়ার কথাও না। কারণ জনগণ এই কর দিয়ে আসছে, জনগণ এই কর আগামীতেও দেবে। জনগণ এই নিয়ে কোনো প্রশ্ন করে নাই। ভোক্তা যে অধিদপ্তর বা ভোক্তাদের যে কনসার্ন, তারাও কিন্তু এটা নিয়ে পরিষ্কার বলেছেন যে আমাদের এই বিষয়ে কোনো অভিযোগ নাই। আরেকটা জিনিস আমি বলবো, যেখানে যেটা বলা হচ্ছে যে 4% হারে বর্তমানে রিটেল লেভেলে কর দেওয়া হয়, সেটা 15 হয়ে গেলে পরে বড় রকমের একটা ইম্প্যাক্ট পড়বে জনগণের উপর। সেটা কিন্তু ঠিক নয়, কারণ 4%-এর আগে কিন্তু 15% তারা ভ্যাট দিয়ে আসছে উৎপাদন পর্যায়ে বা ইম্পোর্ট স্টেজে। তার উপর আবার এই অ্যাডভান্স ট্রেড ভ্যাটও 4% দেওয়া হয়েছে। যেহেতু তারা 4% হারে ক্রেডিট নিতে পারছে না ট্রাঙ্কেটেড সিস্টেমের কারণে, টোটাল ট্যাক্স যে পড়ছে 22 থেকে 23%। জনগণ কিন্তু 22 থেকে 23% বর্তমানে দিচ্ছে, যেটা কমে যেতে পারে যদি তারা সবাই ভ্যাটের আওতায় চলে আসে। কাজে আমি মনে করি এটা জনমুখী এই নতুন সিস্টেমটাকে চালু করলে এবং এই ট্রাঙ্কেটেড সিস্টেমটাকে উঠিয়ে দিতে এটা জনগণের জন্য ভালো হবে। আমরা বাজেট নিয়ে আরো আলোচনা করব, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। কথা হচ্ছিল আগামী বাজেট নিয়ে। তো বিরতির আগে যে বিষয়টি জানছিলাম, আপনাকে যদি একটু ডক্টর শামসুল্লাহ আপনার কাছে একটা বিষয় যদি জানতে চাই যে বিশেষ করে বিনিয়োগ নিয়ে আমরা কিন্তু খুব বেশি মানে কথা বলছি, এর কারণে পরিবহন এবং বিদ্যুৎ খাতে খুব বেশি প্রাধান্য চলে যাচ্ছে। এর ফলে কি শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সামাজিক নিরাপত্তা যে
খাতগুলো রয়েছে সেগুলোকে অনেকটা অবহেলার দিকে যাচ্ছে এখন? না, কোনোটাই অবহেলার দিকে নয়, সব দিকেই আমাদের এগোতে হবে। এমনিতেই মনে রাখতে হবে সরকারি ব্যয় দক্ষিণ এশিয়া বাংলাদেশের সবচেয়ে কম, 14% বেশি, 14% মতো আমাদের দেশজ আয়ে সরকার ব্যয় করে থাকে, বা যে বাজেট যেটা হয়ে থাকে। এটি কিন্তু ভারতের 27% তাদের দেশজ আয়ের, পাকিস্তানেও তারও বেশি, শ্রীলঙ্কায় ওরকম। তো আমাদের সার্বিকভাবেই কিন্তু বাজেট বৃদ্ধি হওয়া প্রয়োজন। যদি আমাদের রাজস্ব আয়ের সামর্থ্য থাকতো আরও বাড়ানো যেত, ব্যয় কিন্তু বাড়ানো প্রয়োজন সব কটি খাতেই। তো এর মধ্যে অর্থনীতিকে সচল করতে গিয়ে এতকাল আমরা গুরুত্ব দিয়েছি বিদ্যুৎ জ্বালানি যেহেতু প্রধান উপাদান উৎপাদনের, পরিবহনটাও কিন্তু যথেষ্ট, আমরা 2 থেকে 2.5% ব্যয় করি পরিবহনে আমাদের জিডিপির। এটি 6 থেকে 7% উন্নীত করার কথা আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। কাজে অনেক দূর যেতে হবে। তো কোনো খাতকেই আমরা অবহেলা করে দেখছি না। আর শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ শিক্ষা স্তর বাড়াতেই হবে। সেটি মূল বাজেট যখন আমরা দেখব সমগ্র বাজেটটি, তখন কিন্তু স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ যাচ্ছে। এমনকি সামরিক বাহিনীর চেয়ে অনেক বেশি বরাদ্দ 3টি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা খাত 3টি মন্ত্রণালয়, সেটি যোগ করলে কিন্তু সামরিক ব্যয়ের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের শিক্ষা খাতে ব্যয়। কাজেই কোথাও কোনো অগুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমি মনে করি না। কিছুটা আপেক্ষিক বরাদ্দ তো বাড়াতে কমাতে হবে প্রাধান্য দেখে। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, বিশেষ করে আমরা প্রতি বছরই বাজেটের আকার বড় হচ্ছে, আমাদের রাজস্ব আয় কম হচ্ছে, আমাদের বাস্তবায়নও কম হচ্ছে, এই কারণে আসলে খুব একটা গ্যাপ কিন্তু থাকছে না, কিন্তু এইভাবেই কি চলছে? মানে এটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, সরকার প্রতি বছরই বাজেট ঘোষণা বড় করে দিচ্ছে, কিন্তু বাস্তবায়নটা কিন্তু সেভাবে হচ্ছে না। এবং রিভাইজ বাজেট যেটা বলা হয় বাজেটে, সেটাও কিন্তু বাস্তবায়ন প্রকৃতপক্ষে হয় না। যে কারণে এখন পর্যন্ত সরকারের আকার যেটা, বা বাজেটের আকার যে প্রকৃতপক্ষে জিডিপির তুলনায়, সেটা কিন্তু সেরকম বাড়ে নাই, কম। সেটা এখনো 17% বা তার আশেপাশে আছে। সেটা এবছর 18%। আর এটা 18% হবে না, এটা যে কিন্তু 17তেই থেকে যাবে। রিভাইজটা গিয়ে 17 হয়ে যাবে। রিভাইজটা যে 17 হয়ে যাবে, অ্যাকচুয়ালি যে 17ই হবে, তার বেশি হবে না। রিভাইজটা হয়তো 17.5 হবে। তো এই যে সমস্যাটা, আমরা কিন্তু চাইলেও বাড়াতে পারছি না। কাজে এখানে আমি মনে করি যে সরকারকে বাজেট বাস্তবায়নের জন্য একটা কাঠামোগত সংস্কার আনতে হবে সরকারের প্রশাসনে, যার মাধ্যমে বাস্তবায়নটাকে আরো ত্বরান্বিত করতে পারবে। এবং বড় বড় প্রকল্প আসছে, বড় বড় ব্যয় হবে, কিন্তু সেগুলোকে যদি সঠিকভাবে আমরা না ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশীয় সম্পদের অপচয়ও ঘটবে। আমি একটা এক্সাম্পল দিই। ভারতের প্রধানমন্ত্রী দুদিন আগে ব্রহ্মপুত্র নদীর উপর বিরাট একটা বিজনেস, যেটা আমাদের পদ্মা ব্রিজের চাইতেও বড়, 9 কিলোমিটারের মতো। পদ্মা ব্রিজের চাইতেও বড়। ব্যয় হয়েছে কত? 1000 কোটি রুপিজের কম, 1000 কোটি ইন্ডিয়ান রুপিজের চাইতেও কম। এবং যদি পাশে পাশে রাস্তাঘাট সব মিলিয়েও যদি ধরা হয়, তাহলে ব্যয় হচ্ছে 2000 কোটি ভারতীয় রুপি। আর আমাদেরটা হচ্ছে 30,000 কোটি রুপির উপর, শুধু ব্রিজ অ্যাক্সেসগুলো বাদ দিয়ে। তো আমি মনে করি যে আমাদের এখানে ব্যয়টাকে কিভাবে আরো কমানো সম্ভব, সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা কিন্তু খুব বেশি ব্যয় করছি আমাদের বড়। সে বিষয়ে আপনি যদি একটু আপনার কাছে জানতে চাই, প্ল্যানিং কমিশনে যখন এইসব প্রকল্পগুলো বা প্রস্তাবগুলো জমা হচ্ছে, তখন কি আসলে এখান থেকে চুলচেরা বিশ্লেষণগুলো করা হচ্ছে, যে ব্যয় দেখানো হচ্ছে, যে খরচ দেখানো হচ্ছে? অনেক সময় আমরা দেখি এর মধ্যে বিদেশে ভ্রমণের জন্য সরকারি কর্মকর্তা বা অন্যদের সেই বরাদ্দগুলো কিন্তু এগুলোর মধ্যে থাকে, সেগুলো আপনারা আসলে কতটুকু যাচাই বাছাই করছেন? না, ব্যয় বরাদ্দ বিশ্লেষণ করে প্ল্যানিং কমিশন, পিইসি যেটা আমরা বলি, প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি আছে প্রত্যেকটি বিভাগের। তারা স্ব মন্ত্রণালয়ের প্রাপ্ত প্রকল্পগুলোকে যাচাই বাছাই মূল্যায়ন করে থাকে। সেখানে 12 সদস্য একটি কমিটি আছে, আইএমইডি সদস্য আছে যারা যাচাই বাছাই করে। বিদেশি সহায়তা প্রকল্পে ইআরডি থাকে, জিইডি থাকে, অর্থ মন্ত্রণালয় বা থাকেই প্রত্যেকটিতে। তো সেখানে যাচাই বাছাই দরকে যেটাকে বলে প্রাইস রেশনালাইজেশন করা হয়ে থাকে, যাচাই বাছাই করা হয়ে থাকে। তো একটি বিষয় মনে রাখতে হবে, এটা ঠিক আপেক্ষিকভাবে ডক্টর মনসুর আহসান মনসুর যেটা বললেন যে আমাদের ব্যয় বেশি, এখন কোনো একটি নির্দিষ্ট প্রকল্পের ব্যয় আমি স্বাভাবিকভাবে ব্যয়ের কথা বলছি। আমাদের দেশে ব্যয়টা বেশি পড়ার একটা কারণ আছে। চীনে যদি সড়ক জনপথ করান, চীনের তো আপনার জমি কিনতে হচ্ছে না,
এটা রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের রাস্তা নিয়ে গেল। আমাদের এই জমির জন্য বহু একটা ব্যয় কিন্তু হয়। আমাদের ৮০% জলাভূমি হয়ে যায় বর্ষাকালে, মানে প্লাবিত হয় আমাদের দেশে। সেই প্লাবন ভূমিতে যখন সড়ক করি তখন ইউরোপ, এমনকি ভারতের সঙ্গে তুলনা অনেক সময় কিন্তু সঙ্গত নয়, কারণ ভারতের অনেক অঞ্চল কিন্তু বেশ উঁচু এবং পাথর সমৃদ্ধ, কিছু নিচে গেলে হয়তো পাথর পাওয়া যায়। কাজে এখানটা একটা ব্যাপার আছে। তার মানে আমি এটা বলবো না যে আমাদের খরচ বেশি হচ্ছে না, সেটি যাচাই বাছাই অবশ্যই করা প্রয়োজন। তুলনামূলকভাবে ব্যয় আমাদের কেন বেশি? আসলে ব্যয় বেশি হতো না, আমাদের ব্যয়টা বেড়ে যায়। প্রকল্প বাস্তবায়ন 2 বছর জায়গায় 4 বছর লেগে যায়। সেইটি হলো আমাদের প্রকল্প ব্যয় বৃদ্ধির মূল কারণ। আজকে 30,000 কোটি টাকা যে প্রকল্প বলা হচ্ছে পদ্মা সেতু, যথাসময় হলে যে সময় করা হয়েছিল 8,500 কোটি টাকার প্রকল্প, তো সেটা যদি 5, 7, 8 বছর চলে যায় স্বাভাবিক 2-3 গুণ হয়েই যাবে। কাজেই প্রকল্প বৃদ্ধির অন্যতম কারণ উপকরণের চেয়েও সময় বৃদ্ধিটা অনেক সময় বড় টাইম কারণ। ওভাররান আর কি, যেটা বলছেন। টাইম ফ্যাক্টর যেটা, এবং টাইম ওভাররানের কারণে আসলে আর কষ্ট কষ্ট ওভাররান বাড়ানো হচ্ছে। হয়ে যায়। আমরা আসলে বাজেট নিয়ে আরো কথা বলবো। খাতুনগঞ্জের এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতির সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে বলতেছিলে কথা হচ্ছিল আগামী বাজেট নিয়ে, আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম এবং পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। বিরতির আগে যেখানে কথা হচ্ছিল আসলে বাজেট নিয়ে অনেক আলোচনা, আমি একটু ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে যদি একটু জানতে চাই, বিশেষ করে আমরা বাজেটে এখন জিডিপির প্রবৃদ্ধি বাড়াচ্ছি প্রতি বছর, মূল্যস্ফীতিও কিন্তু আমাদের অনেকটাই নিয়ন্ত্রণে, একটা খুব ভালো জায়গায়, এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামও কমছে, কিন্তু দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না কেন? সেটা কি কমানো উচিত না? এখানে সরকারের একটা ডাইলেমা আছে, তাতে সেটা হচ্ছে যে 1 নম্বর, যে সরকার এখন বেশ কিছু টাকা পাচ্ছেন এখান থেকে, যেটা রাজস্ব ঘাটতি মেটাতে সাহায্য করছে। এটা জানতে আমাদের বুঝতে হবে যে রাজস্ব, না, সেটা তো বিপিসির আসলে ঘাটতি মেটানো হচ্ছে। না, বিপিসির ঘাটতি না, বিপিসি এখন লাভজনক, বর্তমান দামে বিপিসি লাভজনক। বিপিসি এফিসিয়েন্সির জন্য লাভজনক না, অতি মূল্যায়িত করে বিপিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, কিন্তু এই লাভের টাকাটা কিন্তু সরকারের কাছে যাচ্ছে এবং সরকার এটা রাজস্ব ঘাটতি মেটাতে ব্যবহার করছে। কারণ আমাদের এনবিআর এর রাজস্ব কিন্তু এবার ব্যাপক ব্যাপক শর্টফল হবে, এবং এই শর্টফলটা মেটাবে কে? এখন পর্যন্ত ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু প্রবৃদ্ধি হয় নাই। তা আপনি বলছেন শর্টফল হবে, সেক্ষেত্রে আগামীতে কিন্তু একটা আরো বড় লক্ষ্য আছে, তাহলে সেটা অর্জন কতটুকু সম্ভব? সেটাই তো বড় প্রশ্ন। আমাদের দুটো বড় খাত, একটা হচ্ছে মূল্য কিন্তু সংযোজন, সরকার বলছে যে ভ্যাট আইন কার্যকর হলে সেক্ষেত্রে একটা বড় এটা ধরনের এটা হয়তো আগামীতে এটা থেকে একটা ফল পাবো আমরা। প্রথমেই যে ফল পাবো আমি আশা করি না, হলে ভালো কথা, কিন্তু আমি মনে করি 2 থেকে 3 বছরের মধ্যে ভ্যাট রাজস্ব বৃদ্ধি পাবে যদি সঠিকভাবে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারে সরকার। সঠিকভাবে, এটাকে এখনো কিন্তু বাস্তবায়নাধীন প্রকল্প। এটা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ব্যাপক সমস্যা, আইনেরও এখনো নতুন আইন করা হয় নাই। নতুন আইন যেটা করা হয়েছে সেটা গুণগতভাবে সমৃদ্ধ না, এবং এটা নিয়ে আন্তর্জাতিক যে এক্সপার্টদের ওপিনিয়ন সেটা হচ্ছে যে এটাকে পুরো ফেলে দিয়ে আবার নতুন করে করতে হবে, এবং এটার অটোমেশনের যে প্রচেষ্টা নেওয়া হয়েছে সেটা হাফ হার্টেড, অর্থাৎ একটা টোটাল ইন্টিগ্রেটেড অটোমেশন নয়। এইসব কারণে ইনকাম ট্যাক্স কিন্তু বহু পিছিয়ে যাচ্ছে। এবছর ইনকাম ট্যাক্সের প্রবৃদ্ধি হচ্ছে ঋণাত্মক -4%। তাহলে আপনার কথা যদি তাহলে আমি আমাদের যদি একটু revenue কোথা থেকে আসবে? ডক্টর শামসুল আলমের কাছে একটু জানতে চাই আর যে 2 নম্বর একটা জিনিস আমি বলি, সরকার এটাও মনে করে যদি অল্প কিছু কমিয়েও দেওয়া হয় যাত্রী ভাড়ায় তেমন কোনো দামে পার্থক্য হবে না, এটাও কিন্তু বাস্তবতা। মানে রাজস্ব একটা শর্টফল, সেক্ষেত্রে আপনারা উন্নয়ন ব্যয় করবেন কিভাবে? আসলে না, উন্নয়ন ব্যয় করবেন কিভাবে করে তো যাচ্ছি আমরা এই পর্যন্ত। এখন আপনার মানে বিষয়টা হলো আবার সক্ষমতার অভাব কম। না, বলছি ঠিকই, আবার এটাও সত্য যে 5% উপর কিন্তু ঘাটতি এখন পর্যন্ত যায়নি। তার মানে কি আমরা ব্যবস্থা তো করছি, হ্যাঁ, এফিসিয়েন্সি অর্জনে অনেক সুযোগ আছে, এটা ঠিক। তো আজকে আমাদের হাই কস্ট বোরিং আমরা নিচ্ছি, সেটাও এক ধরনের সাবসিডি বলা যেতে পারে সেভিং সার্টিফিকেট থেকে। 19,000 কোটি টাকার লক্ষ্য ছিল, 32,000 কোটি টাকা বিক্রি হয়েছে, কিন্তু টাকাটা তো পাওয়া গেছে। আমি সে টাকা কোত্থেকে আসবে? টাকা তো এসে যাচ্ছে। $3.5 বিলিয়ন রিলিজ হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের এই বছর চলতি বাজেট, যেটা নর্মালি আমরা $2 বিলিয়ন পেয়ে থাকতাম। তো এইভাবে ব্যবস্থা তো হচ্ছে আমার মনে হয়। আর সর্বাধিক একটা চাপ রাখা হচ্ছে যাতে রাজস্বটা বাড়ানো যায়, সেই জন্য ভ্যাট আইনের সংস্কার, সেই জন্য তাদের উপরে অনেক দায়িত্ব দেয়া। তো শর্টফল হওয়ার একটা কারণ হলো আমরা তাদের
টার্গেটের দিক থেকেও আসলে ওভার অ্যাম্বিশাস টার্গেটই দিচ্ছে, এটাও সত্য। তারা গড়ে প্রত্যেক বছর বাড়ায় 20%, আমরা তাদেরকে 28% ধরে দিচ্ছি বা 24% ধরে দিচ্ছি। কাজে টার্গেটের অংশটা আসলে বড়ই দেওয়া হচ্ছে, এটাও সত্য। না এখন সেক্ষেত্রে আমি যদি আপনি বললেন যে বাড়ছে 20% হারে, এটাও সত্য। না আপনি বলছেন টাকা চলে আসছে, কিন্তু আমরা এখন বাজেটে দেখছি সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে সুদ পরিশোধে। বাজেটে এখন সবচেয়ে বড় খাত হচ্ছে সুদ পরিশোধে। আগে সরকারি কর্মকর্তা কর্মচারী হয়তো বেতন ভাতায় যেত, যে রাষ্ট্রের তারা কাজ করছে এই কারণে হয়তো তাদের ইনসেনটিভ আমরা ধরতাম, কিন্তু সুদ পরিশোধে কিন্তু এখন অর্ধেক টাকা চলে যায়। সুদ কি দেশীয় না আন্তর্জাতিক, কিন্তু এটাও মনে হয় তা হবে। অভ্যন্তরীণ এবং বাংলাদেশ বাইরের। কখনো অভ্যন্তরীণটাই বেশি। বাংলাদেশ কখনো কিন্তু ঋণ পরিশোধে 1 বছরের জন্য ব্যর্থ হয়নি। সেই দিক থেকে ডেট রিডেন দেশও নয়, ঋণগ্রস্ত দেশও নয়। কাজে সবাই তো সেফ লিমিটের মধ্যেই আছে। কাজে আমি তো এটা নিয়ে খুব উদ্বিগ্ন। হ্যাঁ, আমরা ভাবতে পারি যে এটা কিভাবে কমানো যায়, কিন্তু সেফ লিমিটের মধ্যে আছে। না আপনার কি মনে হয় ডক্টর আহসানিস মুনসি, যেহেতু আমরা যে বিশাল বাজেট নিচ্ছি তার দেখা যাচ্ছে উন্নয়ন ব্যয় যা থাকছে অনুন্নয়ন ব্যয় তার দ্বিগুণ থাকছে এবং বড় অংশটাই চলে যাচ্ছে সুদ পরিশোধে, এটা থেকে বের হওয়ার উপায়? সুদ পরিশোধের ক্ষেত্রে আমার একটাই অবজারভেশন, সেটা হচ্ছে যে আমরা ঋণগ্রস্ত নই, আমাদের ঋণ নিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা হয়তো বেশি সুদ পরিশোধ করছি কারণ আমাদের আভ্যন্তরীণ খাত থেকে ঋণ যেটা নেওয়া হচ্ছে সেটা আমরা খুব উচ্চ হারে নিচ্ছি, এবং সেই কারণে ঋণের বোঝাটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে। যেটা আগে ছিল 30,000 সেটা এখন 40,000 ক্রস করে যাচ্ছে এবছর, আগামী বছর এটা 50,000 ক্রস করে যাবে যদি আমাদের সুদের হার না কমানো হয় সঞ্চয়পত্রে। কাজেই আমি বলবো যে সরকার যেন এই দিকটা অবশ্যই নজর দেয় এই বাজেটের কনটেক্সটে, যে সঞ্চয়পত্রের সুদের হারের একটা সামঞ্জস্যকরণের প্রয়োজনীয়তা আছে, এবং এটা এই বাজেটের ব্যবস্থাপনার জন্যই এটা করা প্রয়োজন। বাজেট নিয়ে একটু শেষ কিছু মন্তব্য আপনার কাছে জানতে চাই। সেক্ষেত্রে মানে আসলে বাজেট 1 তারিখে দিচ্ছে, তো আপনাদের সব প্রস্তুতি কি এখন পর্যন্ত শেষ? আমার জানা মতে অবশ্যই মোটামুটি সমাপ্ত প্রায়, কারণ 1 তারিখে সেটা ঘোষিত হবে। তো বাজেট মোটামুটিভাবে সুবিন্যস্ত। আমাদের প্রাপ্ত সম্পদের মধ্যে যেভাবে এটাকে বিন্যাস করা যায় সেখানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। মানব সম্পদ, পরিবহন, বিদ্যুৎ, সঙ্গতভাবে এগুলো দাবিও করে প্রাধান্য। সেদিক থেকে বাজেট আমি মনে করি একটু চমকও থাকবে এবার বেশ কিছু। জেলা বাজেট হচ্ছে না, আপনার কি মনে হয় কেন? জেলা বাজেট হচ্ছে না এটা অবাক হওয়ার কিছু নেই। আগে যেটা জেলা বাজেট হয়েছিল সেটা কোনো জেলা বাজেটও ছিল না। প্রকৃত জেলা বাজেট করতে হলে গ্রাসরুট লেভেল থেকে, জেলা থেকে জেলার বাজেটটাকে তৈরি করে নিয়ে আসতে হবে, ঢাকা থেকে নয়। এটা একটা জিনিস। আর একটা জিনিস আমি একটু বলবো, এই বাজেটে বড় রকমের অ্যালোকেশন থাকছে আমাদের যেটাকে বলা হয় রুরাল, মানে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট। এই টাকাটা যেন অপচয় না হয়, কারণ ইলেকশন ইয়ার। আসলে আপনাদের দুজনকে আজকে আলোচনায় আসার জন্য ধন্যবাদ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, দেখা হবে আগামীকাল।